হ্যাঁ ওই তো ওইটা নিয়ে কানবে আরো বুঝাই। আমাদের কান্দে শুধু ব্যাপার নজর দিলাম। ওই তো তোমাদেরকে কান্দাই তো বুঝলাম যে আসলে তোমাদের মতো এরাই যদি কান্নাকাটি করো তো ওরা তো আসলে পরে পরীক্ষা দেওয়ার আগে ড্রপ দিয়ে দিবে। কি ছিল এটা না ছিল দিছে পুরা লাস্ট মোমেন্টে এসে সলিউশন এখন করা হয়নি। ওইটা ইয়েটা করেছিলাম 1 করেছিলাম তারপর তো ফিট দেখেছো 2 আর 3 পরে করা না সমস্যা নেই। ওদের মক্সিস জেনারেটর ওদের কোনো কাজে আগে নিয়ে এখন জাস্ট ওরা রিভিশনে ইয়েটা করতেছে। ওরা তো তোমাদের S1 এরিয়া দেখে তো ওরা এমনি টাইম। এই মার্টিন তুই কি আমাদের সাথে পরীক্ষা দিছিস না? হ্যাঁ এসব কেমন দিছিস? আবার শিক্ষা দুলা ফিরে এখানে গেল এ কবে এখন ইয়ারফোন পরে ফেলো তাহলে পরে সমস্যা হবে। এটা দিলে তো যাতে তোমার গলা আলো থাকে কাছে কাছে শুনবো। কান থেকে আরো তাড়াতাড়ি রক্ত বলবে দরকার কি। এই কাজে রেকর্ডিং ক্লাস শুনতে সময় বন্ধ করো বন্ধ করো। ভাই রে ভাই কি কো আমার কথা লিখো তো ইয়ারফোন না ইয়ারফোন পর নাই তো কেউ আসবে না ওটা সমস্যা নেই, জাস্ট রেকর্ডিং থাকবে পরে এস আসতে। পিছে পাস করে দাও লাভি বাকি। আচ্ছা এখন এখানে আমাদের খেয়াল করো যে লাস্ট দিন আমরা ইন্টেন্সিটির ফর্মুলাটা নিয়ে ডিসকাস করতেছিলাম, এর পরে ওরকম ইন্টারনেট প্রবলেম দিচ্ছিল তো পুরোপুরি কন্টিনিউ করতে পারিনি আমরা। সো ইন্টেন্সিটি অর রেডিয়েশন ফ্লাক্স এটা কিন্তু ইউনিট 2 তে পড়ছিলাম, ফর্মুলা কি ছিল? পাওয়ার পার ইউনিট এরিয়া। ঠিক আছে এটা বন্ধ করতে কত কি হাসাইরা খুদে কি পতাকা উড়ায় হয়ে গেছে। আচ্ছা তো এখন এখানে আমাদের খেয়াল করো কাজটা কি, যে ইন্টেন্সিটি অর রেডিয়েশন ফ্লাক্স এটা কি? পাওয়ার পার ইউনিট এরিয়া। তো এখন এখানের মধ্যে এই জিনিসটা আমাদের নরমালিও অবজার্ভ করার কথা। কেমন জিনিস? যে কোনো একটা সোর্স অফ এনার্জি আর কোনো একটা সোর্স অফ লাইট এখন কাছাকাছি থাকলে পরে তখন মনে হয় কি যে লাইটের ব্রাইটনেসটা মনে হয় অনেক বেশি। আস্তে আস্তে যত নাকি এটাকে দূরে নিব, যে লাইটের সোর্সটা এখানেই আছে, আমরা অবজার্ভ করতেছি তাকে দূরে থেকে, তো তখন কি হবে? সেম এনার্জিটা এতটুকু আসতে সময় এতটুকু ছড়াইছিল, যদি আরেকটু দূরে যায় তো তখন সে কি করবে? আরো বেশি স্প্রেড আউট করবে। তো স্প্রেড আউট করে গেলে মানে কি তার এনার্জির কনসেন্ট্রেশনটা বা এনার্জির ডেনসিটিটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে না? তো এখন এই যে ব্যাপারটা যে কোন একটা পয়েন্ট অবজেক্ট তার থেকে এরকম রেডিয়েশনটা বের হবে, এই রেডিয়েশনটা বের হইতে সময় কি করে? রেডিয়েশনটা কিন্তু সব দিকে ছড়ায় যায়। তো এখন এই স্ক্রিনের উপরে বা এরকম বোর্ডের মধ্যে যদি আমরা লিখি তো তখন দেখে লাগতেছে কি এটা সার্কুলার একটা এরিয়া কভার করতেছে, তাই না? কিন্তু আসলে এরিয়াটাকে সার্কুলার নাকি পুরো 3 ডাইমেনশনালে আমাদের এনার্জিটা সরা যাচ্ছে। তো তাহলে এটা হলো স্ফেরিক্যাল একটা ওয়েতে কি করতেছে? এনার্জিটা ডিসিপিটেট করতেছে বা স্প্রেড আউট হচ্ছে। তো এর জন্য অনেকজনে যেই ভুলটা করে, কি ভুল করে? ইন্টেন্সিটি ইকুয়াল টু পাওয়ার বাই এরিয়া ফর্মুলা জানে,
তারা এরিয়াটাকে ভুল করে কি ধরে ফেলে, সার্কুলার ধরে ফেলে। তো তারা জাস্ট কি করে পাই আর স্কয়ার বা পার কি বলে পাই ডি স্কয়ার এই ফর্মুলাটা ধরে। কিন্তু আসলে এনার্জিটা যে স্প্রেড হবে এটা কেমন ওয়েতে, স্ফেরিক্যাল ওয়েতে। তো এর জন্য কি করতে হয়, এই 4 এর ফ্যাক্টরটা আনতে হয় যে এরিয়াটা কোন এরিয়া, স্ফেরিক্যাল এরিয়া, যে স্ফেরিক্যালি ছড়ায় যাচ্ছে। তো এর জন্য ফর্মুলাটার মধ্যে 4 পাই আর স্কয়ার অর আর এর জায়গায় এখানে ডি লিখছি যে ডিসটেন্স, ঠিক আছে। তো এই জিনিসটুকু বলছিলাম। তো এই জিনিসটা দিয়ে আমাদের আসলে কাজটা কি ঋত্বিক, এই জিনিসটা দিয়ে আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা কাজ করা যাবে। কেমন কাজ, এইটা দিয়ে আমরা কোন একটা স্টার কত দূরে আছে ওই ডিসটেন্সটা আমরা জানতে পারবো। কিভাবে পসিবল এটা, একটা স্টারের পাওয়ারকে আমরা কি বলছিলাম লাবিবা, লুমিনোসিটি। সো তাহলে ইন্টেন্সিটি তো জেনারেলি পাওয়ার বাই এরিয়া। তো একটা স্টারের ইন্টেন্সিটি যদি আমরা বলি, তো স্টারের ইন্টেন্সিটি উইল বি ইকুয়াল টু হোয়াট, দ্য লুমিনোসিটি অফ দ্য স্টার, যে অ্যাকচুয়ালি তার লুমিনোসিটিটা কত, ডিভাইডেড বাই 4 পাই ডি স্কয়ার। সো এখানের মধ্যে যদি আমরা লিখি যে ফর আ স্টার the power is the luminosity of the star, right? তো পাওয়ারটা কি, স্টারের লুমিনোসিটিটা। তো এখন এখানের মধ্যে কাজটা কি, পাওয়ারটা যদি তার লুমিনোসিটি হয় তো তার মানে ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু এমন, লুমিনোসিটি ডিভাইডেড বাই 4 পাই ডি স্কয়ার, নাকি ঋত্বিক? যে পাওয়ারের জায়গায় এখানে কি লিখতেছে, এল লিখতেছে, বিকজ দ্য পাওয়ার অফ আ স্টার ইজ কল্ড ইটস লুমিনোসিটি। তো এখন এখানের মধ্যে এল আসলো, ঠিক আছে, ভালো কথা। এখন এখানের মধ্যে দেখো ইন্টেন্সিটি এই জিনিসটা একটা ডিভাইস দিয়ে যে কোনো জায়গায় যে কোনো সময় আমরা মাপতে পারি, ঠিক আছে। ইন্টেন্সিটিটা এটা যে কোনো জায়গায় যে কোনো সময় আমরা মাপতে পারি, এটার নাম হলো স্পেকট্রোমিটার, ঠিক আছে। স্পেকট্রোমিটার নামের একটা ডিভাইস আছে, হ্যাঁ, স্পেকট্রোমিটার নামের একটা ডিভাইস আছে যে ডিভাইসটা কি করতে পারে, এট এনি টাইম ইন্টেন্সিটির ভ্যালুটাকে ক্যালকুলেট করে দিতে পারে। যে তোমার হাতে একটা স্পেকট্রোমিটার আছে, কোন একটা স্টারের এরকম রেডিয়েশন আসতেছে, তো ওই স্টারের ইন্টেন্সিটি কত সে সাথে সাথে কি করে ফেলতে পারবে, রিডিং দিয়ে দিতে পারবে। তো ইন্টেন্সিটি ইজ নট আ মেজর ফ্যাক্টর, ঠিক আছে, এটাকে অনেক ইজিলি কি করা যায়। আচ্ছা দাঁড়াও 1 মিনিট আসতেছি। Please, please. না, না, মানে আই ভাই অর্গানিক কেটেশন কি পড়াইলো, এই অ্যামাইনো অ্যাসিড তো পুরে বাস প্রোটিন জাদু জাদু আছে একটু অপেক্ষা কথা জানেন ভাই, এটা মিডনাইট মিল করতে চাও মিডনাইট কি ভাই সময় না ভাই, যত ভালো পারা তোমার জাদু একবারে একটু মতো কাজ করছে ঢুকছে দেখা এটা আবার ঠিকঠাক যাবে, লেভেল আপ মানে S1টা যে এত মজা লাগতো তোমার, S1 শুধু শুনলে S1 পরে বলবিনা রেড ব্লু ইয়েলো সব রকম। আরে ভাই পুরো পেপার আমি কি S1 এর পেপার নাকি প্রবলেম আরে এটা তো দিতে পারিনি, এটা অন্য পারিনি।
এটা সবাই আছে যে ভাই যদি কারোরই ভালো লাগছে ঠিক আছে কিন্তু আমি তোমার কি আচ্ছা ভাইয়া এই মেয়েটি কি এরকম হবে বুঝতেছি না। তাহলে বলতে কি কি হবে মনে করো অবস্থা? যাইকে দেখলাম যেগুলো রিপিট করবো সেটা মেয়েকে দেখলাম আচ্ছা হ্যান্ড দিব না দিতে দিব ভাই রে ভাই, এত চালু। কি করবে তো এখন এটা তো জানতেই পারবা, রেজিস্ট্রেশনের ওরকম টাইমে যদি অ্যানাউন্স করে দেয় তো তাহলে তো জানবাই, বাট দিলেও এটা সমস্যা হবে না, দিতে পারবা। কি দিতে পারবো এইটু মেতে তোমার রিপিটার ওগুলা পরীক্ষা হোক বা না হোক দিতে পারবা। না আমি পারবো না কি কি আম্মু তো বলবে তুমি নিজে হাতে লিখে দিতে পারো ভাই ঢং দিকে বাঁচি না এগুলা এগুলা স্টুডেন্টদের মনে করো মারতে মন চায় না, বুঝছো? আমার ক্লাসমেট হলে পরে মারতাম আর কি, এই রে ডং টং করলে। আচ্ছা। ভাইয়া বলছে যে আমি নিয়েছি মানে আমার ভাই তো ভুলে গেছে তাহলে বলে আমার আমি কি করতো না করতো আচ্ছা, তো এখন এখানে আমাদের খেয়াল করো কাজটা কি, যে স্টারের পাওয়ারটাকে আমরা লুমিনোসিটি বলতেছি, এন্ড যে তোমাদের স্ট্যান্ডার্ড সলিউশনের কথা লাস্ট ক্লাসে তো অলরেডি বলতেছিলাম, এটা তো রেকর্ডিং দেই নাই। শুভাশিস মাত্র আসতেছে, কি রে ভাই ছবি ওরে নায়ক। কাটতে বেরো না ওকে আবার প্রেডিক্টেড নিবে খেলা হবে তো আমার পোস্টে কপি করছে। কত শোনা যায় না হ্যাঁ, ও তো শুভাশিসে বলতেছে, সমস্যা নাই তো। আচ্ছা, শুভাশিসেরা তো লেট কেন? রাস্তায় জ্যাম ছিল নাকি? না ভাই ওই যে নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব দিচ্ছিল আর কি আচ্ছা ঠিক আছে। তো এখন আর আমি আজকে ঠান্ডা হ্যাঁ, লাগছে আচ্ছা, তো এখন আমরা মেইনলি এটা নিয়ে পড়তেছিলাম যে ইন্টেন্সিটির ফর্মুলা মনে আছে না শুভাশিস, যে পাওয়ার ডিভাইডেড বাই এরিয়া, তো ওইটা নিয়ে আমরা এরিয়া পড়তেছি, অফ বুঝছো? হ্যাঁ তো এখন এখানের মধ্যে কোন একটা পয়েন্ট অবজেক্ট যে এনার্জিটা রিলিজ করে বা পাওয়ারটা ডিসিপেটেড করে, এটা কেমন ওয়েতে করে? স্ফেরিক্যাল ওয়েতে, যে 3 ডাইমেনশনে এনার্জিটা ছড়ায় যায়। তো এর জন্য 3 ডাইমেনশনটা বোঝানোর জন্য কি আসে? 4 পাই আর স্কয়ার, যে শুধু পাই আর স্কয়ারের জায়গায় কি আসে? 4 পাই আর স্কয়ার আসে। তো এই ব্যাপারটা ওকে। তো এখন হ্যাঁ ভাই একটা স্টারের পাওয়ারকে আমরা কি বলছিলাম? লুমিনোসিটি বলছিলাম না? তো এর জন্য পাওয়ারের জায়গায় কি লিখছি? লুমিনোসিটি লিখছি। তো এতটুকু পর্যন্ত আসছি, ঠিক আছে? তো এখন এখানে মধ্যে দেখো যে ইন্টেন্সিটি হলো এরকম একটা জিনিস যেটাকে আমরা কি করতে পারবো, আর্তে বসেই যে কোনো স্টারের জন্য লুমিনোসিটি কি বলে, ইন্টেন্সিটি আমরা মাপতে পারবো। ওকে, কি দিয়ে মাপতে পারবো? স্পেকট্রোমিটার দিয়ে। সো এই জিনিসটা লিখে ফেলি, কি জিনিস? can be measured anytime, anywhere, using spectrometer. তো স্পেকট্রোমিটার দিয়ে আমরা ইন্টেন্সিটি অলওয়েজ জানবো। তো তার মানে ইন্টেন্সিটি হলো আমাদের একটা নোন ভ্যালু। তো এখন ডিসটেন্সটা বের করার জন্য আরেকটা জিনিসই তো জাস্ট জানা লাগবে নাকি? দেখতে ডিসটেন্সটা বের করার জন্য আর কোন জিনিসটা জানা লাগবে? না টাইম কি এই ইকুয়েশনে কোনটা কি বলে বলো তো? এই ডিটা কি? ডিসটেন্স, এটা ডায়ামিটার না ওমা বললা জানলা কি? তো এখন এখানে আমাদের দেখো যে জিনিসটা কি, যে আইটা হলো আমাদের ইন্টেন্সিটির জন্য, যে ইন্টেন্সিটি আমরা যে কোনো সময় মেজার করতে পারবো। সো তাহলে ডিসটেন্স বের করার জন্য আমাদের জাস্ট আর একটা ইনফরমেশনের দরকার। কিসের ইনফরমেশন? লুমিনোসিটির ইনফরমেশন। তো এইখানেই চলে আসে আমাদের স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের কথাটা। স্ট্যান্ডার্ড ক্যান্ডেল কাদেরকে বলি? স্ট্যান্ডার্ড ক্যান্ডেলস আর দোজ, কি ক্যান্ডেল ওই তো মোমবাতি, ওই ক্যান্ডেলই, ঠিক আছে? তো এখন এই স্ট্যান্ডার্ড ক্যান্ডেল কারা? এগুলো হলো ওরকম কসমিক বা সেলেস্টিয়াল ফেনোমেনন যাদের লুমিনোসিটি আমরা আগের থেকে জানি, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ক্যান্ডেল এরকম সেলেস্টিয়াল ফেনোমেনন, এজ ইন কেমন জিনিস? কতগুলি এরকম স্টার থাকে যারা কি করে? পালস করে। স্টারদের ব্রাইটনেস মাঝে মাঝে কমে যায়, মাঝে মাঝে বেড়ে যায়, ঠিক আছে? ওরকম এইগুলাকে বলা হয় পালসেটিং স্টার, যেগুলাকে পালসার বলে। এই পালসার হুন্ডা না, ঠিক আছে? এই পালসার এটা কি?
পালসার এটা হলো স্টারের টাইপ। কোন স্টারের টাইপ? যেসব স্টার গুলা কি করে এরকম ফ্লাকচুয়েট করে ব্রাইটনেসে, মাঝে মাঝে ব্রাইটনেস বাড়ে, মাঝে মাঝে ব্রাইটনেস কমে, তো এগুলাকে বলা হয় পালসার। তো এরকম পালসেটিং স্টারদের লুমিনোসিটি বের করার ওয়ে আছে। দেন সুপারনোভা এক্সপ্লোশন, এটা তো আমরা পড়ছিলাম না? তো সুপারনোভা এক্সপ্লোশন যখন হয়, সুপারনোভা এক্সপ্লোশনের লুমিনোসিটির ভ্যালু আমরা জানি, বুঝছো? অনেক অনেক সুপারনোভা দেখছি, তো তো অনেক অনেক এরকম সুপারনোভার লুমিনোসিটি তারা কি করছে, ক্যালকুলেট করে দেন ওরকম একটা স্ট্যান্ডার্ড ভ্যালু সেট করছে যে সুপারনোভার সময় লুমিনোসিটির ভ্যালু এত থাকে, ঠিক আছে? তো এরকম আরো কয়েকটা জিনিস আছে, যে পালসেটিং স্টারের কথা বললাম, এটাকে আরেকটা নাম বলা হয়, কি বলা হয় লাবিবা? বই পড়ছিলা? এগুলাকে বলা হয় সেফাইড ভেরিয়েবলস, ঠিক আছে? সেফাইড ভেরিয়েবল এগুলো হলো এরকম পালসেটিং স্টার গুলো, হ্যাঁ? তো এখন সেফাইড ভেরিয়েবলের এখানে মধ্যে কাহিনীটা কি দেখো। একটা অ্যাস্ট্রোফিজিসিস্ট, সে 15 বছর থেকে 20 বছর ধরে কয়েকটা স্টার জাস্ট অবজার্ভ করছে, ঠিক আছে? কয়েকটা স্টার জাস্ট অবজার্ভ করে সে করছেটা কি, এমন কাজ। ইন্টেন্সিটি তো অলওয়েজই মাপা যায়, তাই না? তো এখন এই হলো ইন্টেন্সিটি ভার্সাস টাইম গ্রাফ। ইন্টেন্সিটি ভার্সাস টাইম গ্রাফ সে কেমন দেখছে, একবার ইন্টেন্সিটি বাড়ে, একবার ইন্টেন্সিটি কম, ওই যে একবার ব্রাইটনেস বাড়তেছে, একবার ব্রাইটনেস কমতেছে আর কি। তো এখানের মধ্যে কি আছে, এই সময় ইন্টেন্সিটি ছিল ম্যাক্সিমাম, এই সময় আবার ইন্টেন্সিটি ম্যাক্সিমাম, মাঝে কি গেছে, একটা সাইকেল গেছে না, যে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম ছিল, দেন ম্যাক্সিমাম ইন্টেন্সিটি থেকে ইন্টেন্সিটি কমে 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 মিনিমাম হয়ে দেন আবার বেড়ে বেড়ে কি হয়েছে, ম্যাক্সিমাম হয়েছে। তো এই টাইমটাকে আমরা কি বলবো, ওয়ান টাইম পিরিয়ড নাকি? তো এই টাইম পিরিয়ডের ভ্যালু সে কি করছে, গ্রাফ থেকে বের করছে। সে এত বছর ধরে 15-20 বছর ধরে কি করছে, অনেকগুলা স্টার এরকম পালসেটিং স্টার গুলাকে অবজার্ভ করে সে এমন গ্রাফ আঁকাইছে। তো সে এরকম গ্রাফ আঁকানোর পর, এই ইন্টেন্সিটি ভার্সেস টাইম গ্রাফ আঁকানোর পর দেখছে কি এরকম বারবার রিপিট হচ্ছে, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কমে আবার বেড়ে ম্যাক্সিমাম, আবার কমে আবার বেড়ে ম্যাক্সিমাম। তো এইভাবে করে করে সে টাইম পিরিয়ড গুলা দেখছে যে টাইম পিরিয়ড গুলা হলো কনসিস্টেন্ট। তো এখন এইটা থেকে সে আরেকটা গ্রাফ আঁকাইছে, কিসের গ্রাফ, লন অফ লুমিনোসিটি ভার্সেস টাইম, যে টাইম পিরিয়ড আর কি। তো এইখানে থেকে সে এমন গ্রাফ পাওয়ার পর এখান থেকে সে করছেটা কি, টাইম পিরিয়ড, যে তুমি কোন একটা সেফাইড ভেরিয়েবল পাইলা, এরকম পালস করতেছে, এরকম একটা স্টার পাইলা, তো তার টাইম পিরিয়ড তুমি কি করতে পারবা, ইন্টেন্সিটি ভার্সেস টাইম গ্রাফ থেকে বের করলা, ঠিক আছে সাইমা? ইন্টেন্সিটি ভার্সেস টাইম পিরিয়ড গ্রাফ থেকে কি বলে, ইন্টেন্সিটি ভার্সেস টাইম গ্রাফ থেকে টাইম পিরিয়ড পাইছো। তো এখন টাইম পিরিয়ড আর লুমিনোসিটির গ্রাফ থেকে তুমি এখন টাইম পিরিয়ড যদি জানো, তো এই টাইম পিরিয়ডের করেসপন্ডিং লুমিনোসিটি কত এটা পেয়ে যাবা না? তো এই হলো প্রসেস। তো এই প্রসেসটা যেগুলো বললাম, এগুলো আসলে তোমাদের কিভাবে হিস্ট্রিটা জানা লাগবে না, যে আসছে কিভাবে, তোমার যে মেইনলি জানার দরকারটা কি লাবিবা, জানার ব্যাপারটা হলো স্ট্যান্ডার্ড ক্যান্ডেল হলো এমন সেলেস্টিয়াল ফেনোমেনন যাদের লুমিনোসিটি আমরা কোনো একটা ওয়েতে জানি। তো লুমিনোসিটি জানা আছে, ইন্টেন্সিটি যে কোনো সময় বের করতে পারবো, তো তাহলে ডিসটেন্সটাকে সাবজেক্ট করে কি করে ফেলা যাবে, ডিসটেন্স বের করে ফেলা যাবে না? সো দিস ইজ দ্য ওয়ে অফ ইউজিং স্ট্যান্ডার্ড ক্যান্ডেলস টু ডিটারমাইন ডিসটেন্সেস টু স্টার্স, ঠিক আছে? তো এই ব্যাপারটা আমরা একটু স্টুডেন্ট বুকে থেকে প্রথমে দেখবো, এটা তো আবার ফেরত আসতেছি, ঠিক আছে? স্টুডেন্ট বুকে ফার্স্টে যাই। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো স্ট্যান্ডার্ড ক্যান্ডেলস নিয়ে কি বলতেছে, এই যে দেখো সাইমা কতগুলো মোমবাতি দেখছো। তো এখন এখানের মধ্যে দেখো কি বলতেছে, we saw previously that the brightness of a star was linked to its size and temperature. তো সাইজে যত বড় হবে তত লুমিনোসিটি বেশি। যে লুমিনোসিটি ফর্মুলা কি ছিল, সিগমা টি টু দি পাওয়ার 4 ইনটু a। সো তাহলে এটা তো একটা কনস্ট্যান্ট, টেম্পারেচার যত বেশি লুমিনোসিটি তত বেশি, সারফেস এরিয়া যত বেশি লুমিনোসিটি তত বেশি। তো এখন বলতেছে কি, however the Stefan Boltzmann law only considers the power output of the star from its surface. তো তার সারফেস থেকে যে পাওয়ার আউটপুট, ওইটাকে আমরা কি বলতেছিলাম, লুমিনোসিটি বলতেছিলাম। তো এখন বলতেছে কি দেখো,
The luminosity of a star is its overall power output over its entire surface. তো এখন আমাদের কাছে কতটুকু ব্রাইট মনে হবে যে কোন একটা স্টার আমরা রাতের আকাশে দেখতেছি, একটা স্টারকে বেশি ব্রাইট মনে হচ্ছে, একটা স্টারকে কম ব্রাইট মনে হচ্ছে। এর মানে এই না যে যাকে বেশি ব্রাইট মনে হচ্ছে তার আসলেই যে ব্রাইটনেস বেশি, আর যার ব্রাইটনেস কে কম মনে হচ্ছে তার আসলে যে ব্রাইটনেস কম, এমন কিন্তু গ্যারান্টি নাই। এমন হতে পারে কি, যাকে কম ব্রাইট মনে হচ্ছে তার আসল ব্রাইটনেস অনেক বেশি, কিন্তু সে আমাদের থেকে এত বেশি দূরে যে তার ব্রাইটনেসটা আমাদের কাছে কি করতেছে না, ঠিক মতো পৌঁছাইতেছে না, বা তার ওই যে এনার্জিটা স্প্রেড করতে 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 আমাদের কাছ পর্যন্ত এসে কি হয়েছে, ইন্টেন্সিটি অনেক বেশি কমে গেছে, এমন টাইপের ব্যাপার। এখন এই যে বলতেছে কি দেখো, how bright it looks to us or how much energy we receive from it depends on how far the star is. যে আমাদের স্টারটা কত কাছে বা দূরে আছে ওইটার উপরে ডিপেন্ড করবে কি ইন্টেন্সিটিটা। So it follows that if you knew the power output of a star, তো পাওয়ার আউটপুটটাই কি লুমিনোসিটিটা, তো লুমিনোসিটি যদি জানি ইন্টেন্সিটি তো অলওয়েজ বের করতে পারবো, তো তাহলে ডিসটেন্সটাকে সাবজেক্ট করে কি করে ফেলা যাবে, ডিসটেন্স বের করে ফেলা যাবে। তো এটা হলো মেইন আইডিয়া। তো কেমন, then how bright it appears to us would give us the distance। তো এই যে এখানের মধ্যে দেখাইতেছে, এই হলো তোমার এই পয়েন্ট সোর্সটা। তো ফার্স্টে যখন নাকি এতটুকু দূরে আসছে, তো তখন এই স্কোয়ার এরিয়া ধরে কি করছে, এনার্জিটা স্প্রেড হচ্ছে। যখন নাকি আরেকটু দূরে আসলো, তো তখন কি হয়েছে, আরো বড় একটা এরিয়া জুড়ে এনার্জিটা স্প্রেড আউট হচ্ছে। তো তখন কি হয়ে যাচ্ছে, দা এনার্জি ডেনসিটি ইজ ডিক্রিজিং, মানে ইন্টেন্সিটি কমে যাচ্ছে আর কি। তো কি বলতেছে দেখো, এই যে এই ফর্মুলাগুলো আমরা লিখে আসছিলাম মেইনলি। তো এখন in book 1 section 3d.4 unit 2 তে we saw that measurements of energy intensity are calculated power per unit area. The general equation for intensity is I equal to P by A, the power by area. The inverse square law means that the energy emitted by a star will spread out in all directions over the surface of an increasing circle, na increasing key sphere. So as the surface area of a sphere is 4 pi r square, this gives an equation for the radiant energy intensity at a certain distance d from the star, যেটা কি আমরা মাত্র নোটপ্যাডে এই ফর্মুলাটা লিখছি না, intensity equal to কি luminosity which is the power of the star divided by 4 pi d square, যে যে এরিয়াটা জুড়ে কি হচ্ছে, এনার্জিটা স্প্রেড আউট হচ্ছে। ঠিক আছে, where L is the luminosity, where L is the luminosity। তো এই যে এই কথাগুলি বলতেছিলাম ভেরিয়েবল স্টার গুলো, যে তাদের ব্রাইটনেস এরকম ফ্লাকচুয়েট করে। তো টাইম পিরিয়ড থেকে কি পাই যায়, লগ অফ লুমিনোসিটি ভার্সেস টাইমের গ্রাফ থেকে লুমিনোসিটি পাবো। তো কি বলতেছে এখানে দেখো, ফার্স্ট এখানে একটা ক্যালকুলেশন যে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ক্যান্ডেল মেথডটা কিভাবে কাজ করে। কি হয়েছে, the sun has a luminosity of এত, তো সানের লুমিনোসিটি জানি এন্ড সানের ডিসটেন্সটা জানি। তো এখন বলতেছে ইন্টেন্সিটি কত হবে এটা বের করতে। তো ফর্মুলা কি, ইন্টেন্সিটি ইকুয়াল টু লুমিনোসিটি বাই 4 পাই ডি স্কয়ার। তো এখন ডিসটেন্স জানি, লুমিনোসিটি জানি, তো ইন্টেন্সিটির ভ্যালুটা বের করছি। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো, সাম স্টারস ইনক্লুডিং সাম ভেরিয়েবল স্টার, যেগুলা কি বলা হয়েছে, পালসার বা সেফাইড ভেরিয়েবল, এই যে নিচে নাম লেখা আছে সেফাইড ভেরিয়েবল। আচ্ছা দাঁড়া, আজানটা শেষ হোক এরপর আমরা দেখাচ্ছি। আর এডি তো বুঝি এগুলো পড়া তেমন বেশি কঠিন না, এডি একটু করছে ব্যাপারটা কোশ্চেন করছে। আমি সার্কেল দেখো না লাইক কোটি লিখতে কোশ্চেন নগদ ভাই দেবে নগদ আর এমন একটা কোশ্চেন ছিল কুলিয়া পেপারের মধ্যে, আমি ভাই সার্কেল দেখ করছি পরে মিলার পরে দেখি ফোন বা এই যে ফর্মুলা দিছে ওইগুলো কাটতে আমি করছি কি রকম পরে দিছি দিয়া ভাই কেমনটা লাগে স্পেসিফিক ছিল তাও ছিল আমাদের বেশি।
এই মার্কসিমার ফোনটা মার্কসিম কোনটা? হ্যাঁ হ্যাঁ, ড্রাইভার এটা পেপার প্লাস মার্কস দুটোটাই। সাইমা মার্কস মিলাইছো তোমাদের ফিজিক্সেরটা? হ্যাঁ, এখন থেকে কান্না শুরু হয়ে দিলাম। কি মানে এখন থেকে কান্না শুরু হয়ে দিলাম, দেখুন আমি ভয় দিই দেখুন সবই ভুল। তুমি কোশ্চেন দেখছো কেমন লাগছে? করছে একটু ইয়ে করছে। হ্যাঁ ভাই তো সব ইজি লাগে। হ্যাঁ হ্যাঁ ওই যে রেস্টিটিউশনটা কি বের করবো। লাস্টের কোশ্চেনটা দেখ লাস্টের কোশ্চেনটা আমি ওখানে 10 মার্ক শেষ হবে। ওই সে ডং করতে বলো। ঠিক আছে দেখছি বাপি দিছে কইছে একটা পিসি বানাইতে না ল্যাপটপ কি ভালো লাগছে। ওই যে মনে হয় আজকে কেউ করে নাই ক্লাস কমপ্লিট চলে দিছে না এই তো হচ্ছে আমি দেখি ওকে আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো কি বলতেছে যে কিছু স্টার যেমন ভেরিয়েবল স্টার আর সুপারনোভা তাদের এমন প্রপার্টি আছে যে যেটাতে কি করা যায়, তাদের লুমিনোসিটি আমরা আসলে আগে থেকে জানি। স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের মেইন কনসেপ্টটাই হলো এইটা। স্ট্যান্ডার্ড সলিউশনের যেরকম কি জানি কনসেন্ট্রেশন জানি, তো এরকম স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের আগে থেকে কি জানি লাবিবা লুমিনোসিটিটা জানি। তো এখন এখানের মধ্যে কি হয়েছে, some stars including variable stars and supernova have properties which means that their luminosity can be determined quite separately from other measurement, যে অন্যান্য ওয়েতে বা অন্য কোন মিনসে আমরা কি করতে পারছি তাদের লুমিনোসিটিটা বের করতে পারছি। তো এখন এখানের মধ্যে কি বলতেছে, these are known as standard candles। কাদেরকে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল বলা হইতেছে? সাইমা স্ট্যান্ডার্ড ক্যান্ডেল তাদেরকে বলা হইতেছে যাদের লুমিনোসিটি আমরা কি আগের থেকে জানি। ওকে, তো এখন বলতেছে কি, if we have a figure for the luminosity and measure the energy intensity brightness of a star reaching the earth, যেটা কি স্পেকট্রোমিটার দিয়ে বের করা যাবে। সো তাহলে ইন্টেন্সিটি স্পেকট্রোমিটার দিয়ে বের করলাম, আর স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের লুমিনোসিটি আমরা আগের থেকে জানি, তো তাহলে ওটা দিয়ে কি করা যাবে, ডিসটেন্স বের করা যাবে। ঠিক আছে, তো এখন we can calculate how far it is by comparing with the standard candle with the same luminosity। তো এইভাবে একটা এক্সাম্পল দেখাইছে। কি এক্সাম্পল, the luminosity of Betelgeuse is কত 5.4 times 10 to the power 30 watt। তো পাওয়ার আমরা জানি, যে লুমিনোসিটি জানি, তো its radiant energy intensity at earth is এত। তো আর্থে বসে স্পেকট্রোমিটার দিয়ে এই কি করতে পারছি, ইন্টেন্সিটি মাপতে পারছি। তো এখন বললো যে বেটেলগিউস কতটুকু দূরে আছে এটা বের করো। তো আমরা কি জানি, ইন্টেন্সিটি ইকুয়াল টু লুমিনোসিটি বাই 4 পাই ডি স্কয়ার। তো এখন ডিসটেন্সটাকে সাবজেক্ট করে ভ্যালুগুলো বসাই দিলে কি পেয়ে যাব, ডিসটেন্স পেয়ে যাব। তো এরকম ডিসটেন্স হলো এইটা, লাইট ইয়ারে কনভার্ট করলে এমন আসে, পারসেকে কনভার্ট করলে এমন আসে। তো লাইট ইয়ার আর পারসেকে নরমালি কনভার্ট করতে বলবে না, ওইরকম ডিসটেন্সে রেখে দিলেই, যে এমন ডিসটেন্সে রেখে দিলেই হবে। লাইট ইয়ার এন্ড পারসেকের ব্যাপারগুলো তো আমরা আগে শিখছিলাম, যে লাইট ইয়ার মানে কি, লাইট একটা স্ট্রেট লাইনে ট্রাভেল করলে 1 বছরে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করবে, এটা হলো 1 লাইট ইয়ার। আর পারসেকটা কি, প্যারাল্যাক্স মেথডে 1 সেকেন্ড প্যারাল্যাক্স অ্যাঙ্গেল ক্রিয়েট করলে যেটা ডিসটেন্স হয়, ওই ডিসটেন্স। ওকে, তো এখন ভেরিয়েবল স্টার নিয়ে কি বলতেছে তারা, দেখো, over a period of years at the beginning of the 20th century, Henrietta Leavitt, oh my god, working at the Harvard College Observatory, cataloged many stars in the nearby Magellanic Clouds. She monitored them over time and found that for some stars their brightness has changed. সে অনেকগুলা এরকম গ্যালাক্সি অবজার্ভ করে করে কতগুলি স্টারের এমন স্পেশাল বিহেভিয়ার অবজার্ভ করছে যে যেগুলোর ব্রাইটনেস কি করে, ফ্লাকচুয়েট করে। তো বলতেছে কি, চেঞ্জিং ইন আ রিপিটিং সাইকেল, the time period of this oscillation in brightness was constant। এই যে টাইম পিরিয়ডটা কি ছিল, কনস্ট্যান্ট, and importantly was in direct proportion with the
luminosity of each star, যে এই টাইম পিরিয়ডটা লুমিনোসিটির সাথে একটা সার্টেন ওয়েতে রিলেটেড। তো টাইম পিরিয়ডটা যদি আমরা বের করতে পারি তো তাহলে ওটা থেকে কি করা যাবে, লুমিনোসিটিটা বের করে ফেলা যাবে। তো লুমিনোসিটি জেনে গেলাম, ইন্টেন্সিটি যে কোনো সময় পাবো। তো লুমিনোসিটি জানি, ইন্টেন্সিটি জানি, ডিসটেন্সটাকে সাবজেক্ট করে কি করে ফেলা যাবে, ডিসটেন্স বের করে ফেলা যাবে। প্রসেসটা বোঝা গেছে যেটা? তো এটা হলো মেইন কাজ। এই যে দা ব্রাইটনেস, ওরে বাপ রে, the brightness variation typical of RR Lyrae variable star, এটা কি? These are stars which have left the main sequence but have not yet exhausted all of their nuclear fuels, মানে মেইন সিকোয়েন্স থেকে বের হয়ে গেছে কিন্তু এখনো তাদের ফিউশন রিঅ্যাকশন, হাইড্রোজেন বাদে অন্য জিনিস কি করতেছে, তাদের কোরের মধ্যে ফিউজ করতেছে। they alternately expand and contract causing their light to change repeatedly, তো একবার ব্রাইটনেস বাড়ে একবার ব্রাইটনেস কমে এমন। তো এখানে কি বলতেছে, it was possible to calculate the intrinsic luminosity of these stars as they were close enough to use trigonometric parallax to find their distance। তো তখন সে করছেটা কি, এই রিলেশনটা সেট আপ করছে। এই যে Leavitt has discovered the period luminosity relation, এই যে luminosity আর টাইম পিরিয়ডের রিলেশন সেট করছে। কি হয়েছে, a longer time period for oscillation means a brighter star। তো টাইম পিরিয়ড বেশি মানে লুমিনোসিটি বেশি, টাইম পিরিয়ড আরো বেশি মানে লুমিনোসিটি আরো বেশি। তো একটা ব্রাইট স্টারের লুমিনোসিটির যে ফ্লাকচুয়েশন হবে ওটা কি হবে, টাইম পিরিয়ডটা বড় টাইম ধরে হবে। তো এই কথা বলতেছে যে a longer time period for oscillation meant a brighter star। So astronomers then took this relationship and used it to find the luminosity of a variable star at much greater distances. From the luminosity, the distance of the star can be determined using our expression for the radiant energy flux observed on Earth। তো আর্থে বসে আমরা অলওয়েজ কি করতে পারবো, ইন্টেন্সিটি বের করতে পারবো। তো এটা নিয়ে আমাদের মাথা ব্যথার দরকার নাই। তো প্রসেসটা কি ক্লিয়ার হয়েছে সার্বিক? তো কাজটা কি, একটা স্ট্যান্ডার্ড ক্যান্ডেল হলো এমন একটা জিনিস যা লুমিনোসিটি জানি, ইন্টেন্সিটি যে কোনো সময় বের করতে পারবো। তো ইন্টেন্সিটি ইকুয়াল টু লুমিনোসিটি বাই 4 পাই ডি স্কয়ার। তো ডি কে সাবজেক্ট করে ডিসটেন্সের ভ্যালুটা বের করে ফেলবো। তো বলতেছে কি, RR Lyrae variable stars allow us to measure distances to about 760,000 parsecs। তো এখন এই যে Cepheid variable এর নাম যেটা বলছিলাম কি জিনিস, however Leavitt particularly studied Cepheid variable stars। There are two types of this. The more luminous type 1 Cepheid gives us the greatest distance measurement using standard candle technique out to about 40 million parsec। তো এই সব ডিসটেন্স ট্রিগোনোমেট্রিক প্যারাল্যাক্স মেথড দিয়ে পসিবলই না বের করা। তো প্যারাল্যাক্স মেথডের লিমিটেশন কি, সে যত মন চায় তত দূরের স্টারের ডিসটেন্স আমাদেরকে দিতে পারবে না, কিন্তু স্ট্যান্ডার্ড ক্যান্ডেল মেথড দিয়ে কি করা পসিবল, ওই ডিসটেন্সটা বের করা পসিবল। ঠিক আছে? তো স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের ডিসটেন্স মেজারিং টেকনিক নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এই জিনিসটা হোপফুলি সেন্স মেক করছে সবার, এটার এক্সপ্লেনেশন গুলো আমরা দিব। দেন এটা হলো সবচেয়ে বোগাস একটা ওয়ে। ঠিক আছে, টেম্পারেচার লুমিনোসিটি রিলেশনশিপ কেমন, হার্টস্প্রাং রাসেল ডায়াগ্রামে কি ওয়াই অ্যাক্সিসে বা ভার্টিক্যাল অ্যাক্সিসে ছিল কি লুমিনোসিটি, আর এক্স অ্যাক্সিসে কি ছিল, টেম্পারেচার ছিল। তো এখন কোন একটা স্টার দেখে কি কালারের স্টার ওইটা আমরা বলতে পারবো না, যে আমরা কি জানি কোন একটা স্টারের কালার যখন দেখতেছি, কালারটা আসলে কিসের উপরে ডিপেন্ড করে, টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে না, যে টেম্পারেচার বেশি হলে ব্লুইশ কালার, টেম্পারেচার কম হলে রেডিশ কালার, এমন টাইপের। সো কালার দেখে আমরা কি করতে পারবো, টেম্পারেচার বের করতে পারবো, আর টেম্পারেচারের করেসপন্ডিং কি করা যাবে, লুমিনোসিটি বের করা যাবে, দেন এটা থেকে বের করব। বাট এইটা ভেরি ভেরি আনরিলায়েবল। ঠিক আছে, তো কি বলতেছে এখানে দেখ, ওয়ান অফ দ্য মোস্ট সিম্পলেস্ট মেথড, তো সিম্পল মানে কি বোগাস। তো এখন ওয়ান অফ দ্য মোস্ট সিম্পলেস্ট মেথড অফ ডিটারমাইনিং লুমিনোসিটি অফ আ স্টার ইজ টু লুক এট দ্য স্পেকট্রাম। তো স্পেকট্রাম দেখবো, দ্য পিক ওয়েভলেন্থ, যে আমরা উইন্স কনস্ট্যান্ট নিয়ে পড়ছিলাম না সাইমা,
যে উইন্স কনস্ট্যান্ট ইকুয়াল টু কি পিক ওয়েভলেন্থ ইনটু টেম্পারেচার। সো এখন আমরা যদি স্পেকট্রাম থেকে পিক ওয়েভলেন্থ পাই, উইন্স কনস্ট্যান্টের ভ্যালু তো জানি, তো টেম্পারেচার বের করে ফেলতে পারবো না? তো টেম্পারেচার জানলাম, হার্টস্প্রাং রাসেল ডায়াগ্রামের ওই টেম্পারেচারের করেসপন্ডিং কি করা যাবে, লুমিনোসিটি বের করা যাবে। তো লুমিনোসিটি পেয়ে গেছি, তো এখন আবার আগের কথা, ইন্টেন্সিটি জানবো, লুমিনোসিটি বের করে ফেলছি, ডিসটেন্স পেয়ে গেছি। তো এখানে বলতেছে কি, the temperature from Wien's law and the width of spectral lines can determine whether or not it is on the main sequence. If it is on the main sequence, you can find its place on the main sequence from the Hertzsprung-Russell diagram. You can read the luminosity from the y-axis. Temperature আসলে এটা, তো এই টেম্পারেচার করেসপন্ডিং লুমিনোসিটি কত পাইলাম, তো ওই লুমিনোসিটি দিয়ে ডিসটেন্স বের করব। However, this is one of the most least reliable standard candle measurement. কেন? Because এটা আমাদের যেই মেইন সিকোয়েন্সটা, এটা তো একটা লাইন না, মেইন সিকোয়েন্সটা তো এটা একটা ব্যান্ড, তাই না? তো এখন এই টেম্পারেচারের জন্য, যে মনে করো এই স্পেসিফিক টেম্পারেচার, এই টেম্পারেচারের জন্য লুমিনোসিটি এইটা হইতে পারে, এইটা হইতে পারে, এইটা হইতে পারে, এইটা হইতে পারে, অনেকগুলো হইতে পারে না ব্যান্ডের মধ্যে। তো আমরা তো স্পেসিফিক লুমিনোসিটির ভ্যালু তো পাচ্ছি না, তো তাহলে এখানে অনেক বড় কি থাকবে, একটা আনসার্টেইনটি থাকবে। তো এর জন্য এই মেথডটা খুবই খুবই আনরিলায়েবল। তো এর চেয়ে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল মেথড ওর কাছে থাকলে পরে তো প্যারাল্যাক্স মেথড দিয়ে কি করা যাবে, ডিসটেন্স গুলা বের করা যাবে। বুঝা গেছে? তো এই জিনিসটা ছিল আমাদের আসলে ডিসটেন্স মেজারিং টেকনিক্স। তো ডিসটেন্স মেজারিং টেকনিক কি কি যে বোগাসটার কি, এটা কালার দেখলাম, কালার থেকে টেম্পারেচার পাইলাম, টেম্পারেচার থেকে লুমিনোসিটি পাইছে হার্টস-স্প্রাং-রাসেল ডায়াগ্রাম থেকে, ইন্টেন্সিটি তো মেজার করতে পারবো, ইন্টেন্সিটি আর লুমিনোসিটি দিয়ে কি করব, ডিসটেন্স বের করব। এই হলো বোগাস মেথডটা, লাস্ট একটা। স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের মেইন যে ব্যাপারটা, ওটা কি সেফাইড ভেরিয়েবলদের বা সুপারনোভাদের কি জানি, লুমিনোসিটি আগের থেকে জানি। তো লুমিনোসিটি জানি, ইন্টেন্সিটি মেজার করতে পারবো, ইন্টেন্সিটি আর লুমিনোসিটি দিয়ে ডিসটেন্স পাবো। এগুলো হলো স্ট্যান্ডার্ড ক্যান্ডেল টেকনিক্স। আরেকটা টেকনিক কি পড়ছিলাম, প্যারাল্যাক্স মেথড। প্যারাল্যাক্স মেথডের ট্রিগোনোমেট্রি দিয়ে আমরা কি করতে পারছি, ডিসটেন্স বের করতে পারছি tan থিটা দিয়ে। ঠিক আছে? তো এই ছিল আমাদের ডিসটেন্স মেজারিং তিনটা টেকনিক। এই তিনটা টেকনিক নিয়ে কোনো কনফিউশন আছে লাবিবা? ওকে, সো তাহলে আমাদের ডিসটেন্স মেজারিং টেকনিক্স এটা যদি শেষ হয়ে যায়, তো আমাদের অলমোস্ট আসলে শেষের দিকে চলে আসছি সিলেবাস। এজ অফ দ্য ইউনিভার্স, এটার পরে আর একটা আছে ফেট অফ দ্য ইউনিভার্স। এই দুইটার পরে ইউনিট 5 শেষ। সো আজকের ক্লাস আমাদের এখানে শেষ করব। নেক্সট দিন আমরা এজ অফ দ্য ইউনিভার্সের ওই যে ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করব।